ঠিক আছে, আমি বসছি, বিলটা তুমি দিয়ে আসো। বন্যা মুচকি এসে চলে গেছে। বিল দিয়ে এসে তানভীরের হাতে শিটগুলো আবারও দেখে নিল। পার্স আর শিটগুলো হাতে নিতে নিতে শীতল কণ্ঠে বলল, সরি, সময়ের অভাবে চা খেতে দিতে পারছি না। অন্য কোনো দিন খাবেন ইনশাআল্লাহ। তানভীর মুচকি এসে বলল, চা কিন্তু তোমার হাতের বানানো হতে হবে। আমি এগিয়ে দিয়ে আসি। তার কোনো দরকার নেই, আপন নিয়ে যাবে আমাকে। সাবধানে যাও। আচ্ছা, আপনিও। বন্যা রাগ করেছে ভেবে সেদিনের ঘটনা জানতে মেঘকে জিজ্ঞাসা করার জন্য মেঘের রুমের সামনে আসতেই তানভীর থমকে দাঁড়ালো। মেঘ আপন মনে বন্যার সাথে ফোনে কথা বলছে। দুজনের আবোল তাবোল কথার হাসির শব্দে তানভীর থম মেরে দাঁড়িয়ে পড়েছে। কোথায় ভেবেছিল মেঘ আর বন্যার মধ্যে মান অভিমান চলছে, মেঘের থেকে কারণ জেনে সমাধানের চেষ্টা করবে, কিন্তু ঘটনা সম্পূর্ণ উল্টো। তানভীর আস্তে করে গলা খাকারি দিয়ে রুমে এসে সিট রেখে চলে যাচ্ছে। মেঘ ঠান্ডা কণ্ঠে শুধালো, ভাইয়া কিছু বলবা? না। তানভীর বিড়বিড় করতে করতে যাচ্ছে। মায়ের কাছে মাসে গল্প বলে আর কি হবে। রাত 9টা বেজে গেছে। মেঘ আবিরকে কোনো মেসেজ করেনি। কিছুক্ষণ পর আবিরই মেসেজ দিল। মেঘের বিজি? ছোট রিপ্লাই। নো। তৎক্ষণাৎ আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করে চুপচাপ বসে আছে। ওপাশ থেকে আবির বলছে, ফ্রি হয়ে মেসেজ দিতে বলেছিলাম, বিকেল থেকে মুখ ফুলিয়ে বসে আছেন, কিছু খানো নেই শুনলাম, একটা টেক্সট বন্ধ করেনি, কি সমস্যা? কোনো সমস্যা নেই। মালে কি আবারও আজে বাজে কথা বলেছে? মেঘ মুখ ফসকে বলে উঠল, চরিত্রের সমস্যা আপনার। মালা আপু কি বলবে? আবির উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, কি? আমার চরিত্রের সমস্যা? কে বলেছে? প্রমাণ কি? মেঘ খানিক চুপ থেকে সন্ধিহান কণ্ঠে বলে উঠল, মালা আপুর সাথে কত রাত আনলিমিটেড কথা বলেছেন বলতে পারবেন? মালা আপুর মতো আর কত মেয়ের জীবন নষ্ট করেছেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, রাতভর আনলিমিটেড কথা, তাও আবার মালার সাথে? আল্লাহ কোথায় এসো, আমায় উঠাই নাও, এই অবিশ্বাসের দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ঢং করতেছেন কেন? বলেননি কথা, অস্বীকার করতে পারবেন? হ্যাঁ বলেছি, তবে শুধুমাত্র মামা মামি আর মাইশা আপুর সাথে। যেহেতু ফোন মালা ছিল তাই রিসিভ করলে হাই হ্যালো এতটুকুই কথা হতো। এমনকি মালার যন্ত্রণায় রাতের বেলা ফোন বন্ধ করে ঘুমাইতাম। বিশ্বাস না হলে বাসায় সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। এক পর্যায়ে বাধ্য হয়ে নতুন ফোন নিয়েছিলাম, এটা শুধুমাত্র তানভীর জানতো। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি নিষ্পাপ, দুধে দেওয়া তুলসী পাতা? আবির মৃদু স্বরে বলল, একদমই না, আমি নাচোর, বদমাস, দৃষ্ট, লুচ্চা অথবা লম্পট। তবে সেটা শুধুমাত্র একজনের জন্য। সে ব্যতীত পৃথিবীর কেউ আমার দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না আমি তার দিকে কুনজর দিয়েছি কিংবা তার সাথে বেহুদা কার্যকলাপ করেছি। কে সে? কেন বলবো? কোনো এক বৃষ্টির রাতে কেউ একজন আমাকে বলেছিল, আপনি যা বলবেন, যে অবস্থায় বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলবো। তার বিশ্বাস এতটুকু ঠুনকো যে কেউ কিছু বলতেই তার বিশ্বাসের ঘরে বাতি নিভে যায়। তাকে আমি আমার মনের কথা কিভাবে বলবো? সে বরং তার মনের ঘরে অবিশ্বাস পুষে থাকুক। মেঘ আশাহত কণ্ঠে বলল, আচ্ছা সরি। আজ সরি বলছেন, 2 দিন পর ভুলে যাবেন। দেখা গেল আজ থেকে 3 মাস পর কেউ একজন এসে বলল সে 2 মাসে প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা আমি। আপনিও নাচতে নাচতে সে কথা বিশ্বাস করে ফেলবেন, অথচ আবির 4 মাস যাবৎ দেশের বাহিরে। আমি এতটাও নির্বোধ নই। তা ঠিক, কতটুকু চতুর আপনি। আপনাকে ডাকানোর জন্য কেউ ইচ্ছাকৃত আজে বাজে কথা বলে আর আপনি সব কিছু বুঝতে পেরেও রাগ করে বসে আছেন। বাহ! একটা সময় পর্যন্ত মালা আমাকে খুব জ্বালিয়েছে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু গত 6 মাসের উপরে মালার সাথে আমার কোনো যোগাযোগই নেই। এখন বিশ্বাস করা না করা আপনার উপর। বললাম তো সরি। ঠিক আছে, এখন খেতে যান। আপনি খেয়েছেন? না, খাবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দিন কাটছে দ্রুত গতিতে। প্রত্যেকেই নিজেদের নিয়ে ব্যস্ত। আবির না থাকায় অফিসে কাজের চাপ। আলী আহমদ খানকে একা সামলাতে হচ্ছে। মোজাম্মেল খানকে ঢাকা আর রাজশাহীতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তানভীর নিজেও প্রচুর ব্যস্ত হয়ে গেছে। পুরোদমে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, সাথে আবিরের অফিসের কিছু কাজকর্ম সামলাতে হচ্ছে। তবে মেঘ একদম রিল্যাক্সে আছে। সকালবেলা আবিরের কলে ঘুম ভাঙে তার। টুকটাক কথা বলে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে পড়তে বসে। সারাদিন ভার্সিটি ঘোরাঘুরির ফাঁকেও আবিরকে মেসেজের পর মেসেজ করে। আবিরও যথাসম্ভব মেঘের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। সারাক্ষণ
মেসেজ আর অডিও কলে কথা বললেও কেউ কাউকে ভিডিও কল দেয় না। সন্ধ্যায় বাসায় সবার সাথে ভিডিও কলে কথা বললেও মেঘের সাথে তেমন কথা হয় না। মেসেজে করা দুষ্টামির জন্যে মেঘ লজ্জায় ভিডিও কলে আবিরের দিকে তাকাতেই পারে না। অন্যদিকে আবির কথা বলতে গেলে তুই তুমি আর আপনি মিক্সড করে ফেলে। আশেপাশে মা, কাকিয়া, মিম আদি থাকে, মাঝে মাঝে আলী আহমদ খানও থাকেন। সবার সামনে এভাবে কথা আটকে যাওয়া মেঘের লাজুক চেহারা দেখে নিজেকে সংযুক্ত রাখতে না পারার সবকিছুর জন্য ভিডিও কলে মেঘের সাথে কথা বলতেই চায় না। মাসখানেক কেটে গেছে। তানভীরের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে, আজও পরীক্ষা আছে, তাই সময় মতো পরীক্ষা দিতে গেছে। মিমরা কেউ বাসায় নেই। সারাদিন একা একা কিছুই ভালো লাগছে না মেঘের। আবিরের সঙ্গে দুপুরেই কথা হয়েছে, একটু পর মিটিং আছে বলে ঠিকমতো কথাও বলতে পারিনি। মেঘ ফোন হাতে নিয়ে নিচে যাচ্ছিল, তানভীরের রুম পর্যন্ত এসে হঠাৎই থেমে গেছে। রুমের দরজাটা খোলা। মেঘ দরজা থেকে রুমে উকি দিতেই দেখলো রুম এলোমেলো হয়ে আছে। সাধারণত মেঘ আর তানভীরের রুমে যাই না, রুম গুছানোর তো প্রশ্নই আসে না। রুমের বেহাল অবস্থা দেখে নিজেরই ইচ্ছা হলো রুমটা গুছিয়ে দেওয়ার। টেবিল আর বিছানায় বই খাতার ছড়াছড়ি, গতকালের ধোয়া শার্টগুলো এমনি পড়ে আছে। মেঘ গুনগুন করে গান গাইছে আর এক একটা করে শার্ট ইস্ত্রি করছে। প্রায় ঘন্টা দুয়েক সময় নিয়ে সবকিছু গুছিয়ে শার্টগুলো ওয়ার্ড্রপে রাখতে গিয়ে দেখলো ওয়ার্ড্রপের অবস্থা আরো খারাপ। শার্ট প্যান্ট আর টি শার্ট যা ইচ্ছে তাই অবস্থায় ফেলে রেখেছে। এ পর্যায়ে এসে মেঘের রাগ উঠে গেছে। একটা মানুষ এতটা অযত্নশীল হয় কেমন করে? মেঘ রাগে গজগজ করতে করতে ওয়ার্ড্রপ গোছাচ্ছে। আচমকা একটা ক্যাটালগ দেখে মেঘ থমকে গেল। মেয়েদের ড্রেসের ক্যাটালগ হাতে নিয়ে ভালোভাবে দেখতেই দুই চোখ প্রসারিত হয়ে গেছে। মেঘ সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে ছবি খুঁজতে লাগলো, কিন্তু এত ছবির ভিড়ে কাঙ্ক্ষিত ছবি খুঁজে পেল না। তাই ক্যাটালগটা একপাশে রেখে দ্রুত জামা কাপড় গোছাতে শুরু করলো। কোনো রকমের সব গুছিয়ে ক্যাটালগ আর ফোন নিয়ে নিজের রুমে ছুটলো। ফ্রেশ হয়ে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। হালিমা খান ঘুমাচ্ছিলেন, তাই মালিহা খানকে আপাতত বলিয়ে বেরিয়েছে। রিক্সা নিয়ে সরাসরি বন্যাদের বাসায় আসছে। বন্যাদের বাসায়ও তেমন কেউ নেই। আপু আর আঙ্কেল অফিসে, বন্যার ভাইও খেলতে বেরিয়েছে। অনেকক্ষণ দরজায় ডাকার পর বন্যার আম্মু এসে দরজা খুলে দিয়েছে। মেঘ সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করেই বন্যার রুমের দিকে ছুটলো। বন্যা বেঘরে ঘুমাচ্ছে। পরপর দুবার ডাকতেই বন্যার ঘুম ভেঙেছে। মেঘকে দেখে বন্যা একলাফে শোয়া থেকে উঠে বসেছে। কথা নেই বার্তা নেই হুট করে বাসায় চলে আসছে। এটা যেন অবিশ্বাস্য ঘটনা। বন্যা থতমতকে জিজ্ঞাসা করলো, তুই হঠাৎ আমাদের বাসায়? তোকে দেখতে মন চাচ্ছিল তাই আসছি। সকালেই না দেখা হলো? তাতে কি হয়েছে, আসতে পারি না? এখন কি চলে যাব? এই না না, আমি এমনি বললাম। কল দিয়ে না জানিয়ে হুট করে এসেছিস, তার জন্যই বললাম। তোর ভাইজান জানে? না ভাইয়া পরীক্ষা দিতে গেছে। আচ্ছা শোন, তোর ঈদের ড্রেসটা একটু বের কর তো, যেটা গিফট পাচ্ছিলি। কেন? দেখবো একটু। ওই ড্রেস দেখতে বাসা আসছিস বললে ছবি পাঠিয়ে দিতাম। তুই বড্ড বেশি কথা বলিস, চুপচাপ ড্রেস বের করে দে। বন্যা উঠে ওয়ার্ড্রপ থেকে ড্রেস বের করে মেঘের হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ প্যাকেট থেকে ড্রেসটা বের করতে করতে বন্যা এসে শান্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে বলবি? মেঘ কপট রাগী স্বরে বলল, আমার জন্য সেমাই আর বরফি নিয়ে আয়। আছে কিনা জানি না। না থাকলে বানিয়ে নিয়ে আসবি, যা এখন। মেঘের এমন আচরণের মানে বুঝলো না বন্যা, তবুও মেঘের কথা মতো বরফি আনতে নিচে চলে গেল। গতকাল বিকেলে আপু আর বন্যা মিলে সেমাইয়ের বরফি বানিয়েছিল। সকালে সেখান থেকে কয়েকটা মেঘের জন্য নিয়েছিল, কিন্তু মিষ্টি আর মিনহাজ দেখে ফেলায় মেঘের ভাগ থেকে ওদেরকেও ভাগ দিতে হয়েছিল। এদিকে মেঘ ড্রেসটা বিছানার উপর ছড়িয়ে রেখে ব্যাগ থেকে সেই ক্যাটালগটা বের করে ভালোভাবে পরখ করতে লাগলো। ক্যাটালগ আর ড্রেসে কালার ব্যতীত বিন্দুমাত্র পার্থক্য নেই। মেঘের ঠোঁট জুড়ে মুচকি হাসি, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্পষ্ট স্বরে বলে উঠল, ও আচ্ছা, বড়লোক বাপের ছেলেটা তবে আমার একমাত্র ভাই তানভীর খান ছিল। আমার চোখ ফাঁকি দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট পাঠানো। দাঁড়াও দেখাচ্ছি। মেঘ ক্যাটালগটা ব্যাগে রেখে ড্রেসটা ভাঁজ করছে আর একা একাই বিড়বিড় করছে। এরই মধ্যে বন্যা বরফি আর পিঠা নিয়ে আসছে। বন্যাকে দেখেই মেঘ চুপ হয়ে গেছে। বন্যা ড্রেস ওয়ার্ড্রপে রাখতে রাখতে বলল, তোর কি হয়েছে আজকে? উত্তর না দিয়ে মেঘ প্রশ্ন করলো, এই ড্রেসের মালিকের সন্ধান পেয়েছিলি? না, সন্ধান পেলে তোকে অবশ্যই জানাতাম। মেঘ খাচ্ছে আর আনমনে হাবিজাবি ভাবছে। বন্যা একা একাই কথা বলছে, কিন্তু সেসব কথা মেঘের মস্তিষ্কে ঢুকছেই না। বন্যার আম্মুর ডাকছে শুনে বন্যা বারো নিচে গেল। মেঘের মস্তিষ্কে দ্বিধাদ্বন্দ্বের আনাগোনা চলছে। এই ড্রেস তানভীর পাঠিয়েছে, এটা 100% শিওর। বন্যার প্রতি কেয়ার দেখে মেঘের আগেও সন্দেহ ছিল, তবে আজ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কিন্তু বন্যার মনে কি চলছে এখনো বোঝা যাচ্ছে না। এর মধ্যে আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করতে উত্তেজিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কোথায় আপনি? বন্যাদের বাসায় আছি। কেন? গুরুত্বপূর্ণ কাজ ছিল। কি কাজ বলা যাবে? আপনি জানেন? এটুকু বলতেই বন্যা রুমে আসছে। মেঘ কথাটা গিলে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনার মিটিং শেষ? হুম,
কি বলতে চাইছিলেন? কিছু না, এখন রাখছি, পরে কথা বলবো। মেঘ কল কাটতে বন্যা চাপা স্বরে বলল, আজ একটা আপনি নেই বলে কেউ ফোন দিয়ে খোঁজ খবরও নেয় না। আমাদের বাসায় এসেছিস 20 মিনিটও হয়নি, এর মধ্যে ফোন দিয়ে ফেলেছে। এত প্রেম! মেঘ মেকি স্বরে বলল, আমি তোর মতো অনুভূতি চাপিয়ে রাখতে পারি না। তুই কাউকে পছন্দ করলে বল, আপনির ব্যবস্থা না হয় আমিই করে দিব। আমার পছন্দের কেউ নেই, এমনি মজা করলাম তোর সাথে। সত্যিই কেউ নেই? বন্যা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রাগী স্বরে বলল, থাকলে কি তোকে বলতাম না? কি জানি, নাও বলতে পারিস। তোর আজ কি হয়েছে বলবি আমাকে? তেরা তেরা কথা বলছিস কেন? কিছু হয়নি। বন্যার মেঘের আরো কিছুক্ষণ আলাপচারিতা চলল। মেঘ আজ তেমন কিছুই বলতে পারছে না। বন্যাকে ভাবি বানানোর চিন্তা একান্তই মেঘের ছিল, কিন্তু তানভীর বন্যাকে পছন্দ করে এটা ভেবেই মেঘ আশ্চর্য হচ্ছে। তার থেকে বড় কষ্ট এটাই যে তানভীর আজ পর্যন্ত মেঘকে একটাবার বলার প্রয়োজনীয় মনে করেনি। তানভীর পরীক্ষা শেষে বাসায় ফিরে মেঘকে না পেয়ে সঙ্গে সঙ্গে কল দিয়েছে। মেঘ ওয়াশরুমে ছিল, তাই বন্যা কল রিসিভ করেছে। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কোথায় তুই? মেঘ আমাদের বাসায় আসছে। বন্যার কণ্ঠ শুনে তানভীর গলা ছেড়ে বলল, আশেপাশে বোনও থাকলে ফোনটা দাও। আপনার বোনও আশেপাশে থাকলে নিশ্চয়ই আমি ফোনটা রিসিভ করতাম না। মেঘ ওয়াশরুমে। ও, বের হলে আমাকে কল দিতে বলো। বন্যা পরীক্ষার কথা জিজ্ঞাসা করতে যাবে, তার মধ্যেই কল কেটে দিয়েছে। মেঘ আসতেই বন্যা জানিয়েছে। মেঘ কল দিতে গিয়ে খেয়াল করলো ফোনে ব্যালেন্স শেষ। ততক্ষণে বন্যা নাস্তার প্লেটগুলো নিয়ে নিচে চলে গেছে। বন্যার ফোনের লক মেঘের জানাই আছে। মেঘ স্বাভাবিকভাবেই বন্যার ফোন হাতে নিয়ে লক খুলে তানভীরের নাম্বার লিখতে শুরু করলো। 5-6 ডিজিট লিখতেই ভিলের নামে সেভ করা তানভীরের নাম্বার ভেসে উঠেছে। মেঘ ভাবলেশীন চোখ চেয়ে আছে। হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝতে পারছে না। ভাইয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসায় রাগটা প্রকাশ পেল। বন্যা রুমে আসতে মেঘ বাজখাই কণ্ঠে বলে উঠল, ভাইয়ার নাম্বার ভিলেন দিয়ে সেভ করেছিস কেন? এমনি। আমার ভাই তোর সাথে কি এমন করেছে? কিছুই হয়নি তো তো। কি আবার মন চাইছে তাই এই নামে সেভ করেছি। মেঘ আনমনে কিছু ভেবে শক্ত কণ্ঠে শুধালো, আমার ভাইকে কি তোর সহ্য হয় না? ভাইয়ার আচরণে বিরক্ত? ভাইয়া কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? মেঘ প্রশ্নের পিঠে প্রশ্ন করাতে বন্যার কুঞ্চিত ভ্রুযুগল আরো বেশি কুঞ্চিত হলো। কিয়ৎক্ষণ চুপ থেকে বন্যা সুগভীর কণ্ঠে বলল, তোর ভাইকে সহ্য হবার মতো কোনো কারণই আর নেই। ওনার আমার সাথে বাজে ব্যবহার করেছেন। সেই দিন একটা মুভি দেখছিলাম, নায়কের নাম ভিলেন, নায়কে তোর ভাইয়ের মতোই দেখতে, তার জন্যই নামটা সেভ করেছে। ফোন দে, ডিলিট করে দিচ্ছি। মেঘের ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি ফুটলো। চক্ষু পল্লব ঝাপটে হাস্যোজ্জ্বল মুখে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, নো প্রবলেম বেবি, ভালোবেসে দিয়েছো, এখন পাল্টাতে হবে না। আমার ভাই ভিলেন রূপী নায়ক হলে আমার কোনো আপত্তি নেই। বন্যা চাপা স্বরে বলল, আমি এত কিছু ভেবে দেইনি, মাথায় আসছে এমনি দিয়েছি। ভালোবাসা আবার কোথা থেকে আসলো? মেঘ নির্বিকার ভঙ্গিতে শুধালো। তুই আমার ভাইকে ভালোবাসিস না? আচমকায় মেঘের এমন প্রশ্নে বন্যা কেঁপে উঠল। পূর্ণ মনোযোগে মেঘের অভিমুখে তাকালো। কোনো উত্তর দিতে পারছে না। শরীর জুড়ে অজানা শিহরণ। মস্তিষ্কের প্রতিটা নিউরনে তোলপাড় চলছে। দাঁতে দাঁত পিষে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগে হলে মুখের উপর বলে দিত, আমি ওনাকে নিয়ে এমন কিছুই ভাবি না। তাহলে কাকে নিয়ে ভাবো সোনা? গলির মোড়ের মোখলেস মিয়াকে নিয়ে? মোকলেস মিয়া আবার কি? মনে নেই সেদিন যে বললো বেটাই তোমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়? হোয়াট? কি? কিসের কি? হোয়াট অর্থ কি? ফাইজলামো করছিস? তুইও তো আমার ভাইয়ের জীবন নিয়ে ফাজলামো করছিস। মানে? কিছু না, ভাইকে কল দিচ্ছি, চুপ কর। বন্যার ফোন থেকে কল দেওয়ায় তানভীর রিসিভ করে ধীর কণ্ঠে বলল, বলো। ভাইয়া আমি মেঘ। হ্যাঁ বলো। তোমার কি মন খারাপ? পরীক্ষা ভালো হয়নি? হয়েছে মোটামুটি। তুই যে আম্মুকে না বলে চলে গেলি, আম্মু টেনশন করছিল। বড় আম্মুকে বলে আসছি। বড় আম্মু বলেনি? বড় আম্মু বাসায় ছিল না, আম্মু কল দিয়েছে, তুই নাকি রিসিভ করিস নাই। আমি ভাবছি আম্মু বকা দিতে কল দিয়েছে, তাই রিসিভ করিনি। বাসায় কখন আসবে? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি এসে নিয়ে যাও। আমি 4 ঘন্টা পরীক্ষা দিয়ে বাসায় আসছি কিছুক্ষণ হলো, এখন বের হওয়ার মতো এনার্জি নেই। তুই রিক্সা করে চলে আয়। আমি না হয় চলে আসবো, কিন্তু একজন যে কত কষ্ট করে তোমার জন্য রান্না করছে, তুমি আসলে খাওয়াবে বলে। বন্যা তড়িৎ বেগে মেঘের মুখ চেপে ধরেছে। তানভীর ভ্রুকুচকে প্রশ্ন করল,
কে? মেঘ বন্যার হাত সরিয়ে আস্তে করে বলল, বন্যা। ও, তাকে রান্না করতে বারণ কর। আর তুই তাড়াতাড়ি বাসায় আয়। বন্যা, আমি কিছু বলতে পারবো না। বন্যা এত কষ্ট করে রান্না করেছে, আর তুমি এমন আচরণ করছো। তুমি এসে আমায় নিয়ে যাবে, এটাই ফাইনাল। আর না হয় আমি এখানেই থাকবো। বাই। বন্যা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোর ভাইজানের জন্য রান্না করেছি। না, কিন্তু এখন করবি। আমি পারবো না। আমার একমাত্র ভাই আসতেছে। যত্নের কোনো ত্রুটি থাকলে তোর আব্বু আম্মু আর বড় আপুকে ইচ্ছে মতো বিচার দিব। সাথে আমার স্পেশাল নাটক ফ্রি। মেয়ে, এমনভাবে বলছিস যেন আমি ওনার স্পেশাল কেউ, আর ওনার যত্ন নিতে আমি বাধ্য। মেঘ ব্যাগ নিয়ে বের হতে হতে বলল। হয়ে যায় স্পেশাল কেউ। কে বারণ করেছে? মেঘ ড্রয়িং রুমে বসে বন্যার আম্মুর সঙ্গে গল্প করছে আর বারবার বন্যাকে ডেকে ডেকে বলছে, ভাইয়ার কিন্তু ডিম বেশি দেয়া নুডলস পছন্দ, মশলা চা করিস। এটাও ভাইয়ার পছন্দ, বাকি তোর মর্জি। বন্যা হাতের কাছে যা যা পেয়েছে তাই রেডি করেছে। অনেকক্ষণ পর তানভীর আসছে। কলিং বেল বাজতেই মেঘ ড্রয়িং রুম থেকে ডেকে উঠল। বন্যা, দেখ কে আসছে। বন্যার মা বলল, না না আন্টি, আপনি বসুন, বন্যা যাচ্ছে। অন্য সময় হলে মেঘ নিজেই দরজা খুলতে ছুটত, কারণ বন্যাদের বাসার সবার সঙ্গে মেঘের সম্পর্ক খুব ভালো। বাসায় আসলেই বন্যার থেকেও বেশি বাকিদের সাথে আড্ডা দেয়। বন্যা তানভীরকে পরীক্ষা করতে আজ মেঘ ইচ্ছে করে তানভীরকে বাসায় ডেকেছে। দরজা খুলে বন্যা মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তানভীর ভ্রু নাচাতে বন্যা রীতিমতো বিষম খেয়ে উঠল। তানভীর নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্ট পরে ফর্মাল গেট আপ নিয়ে আসছে। বন্যা কাশতে কাশতে সালাম দিতেই ভুলে গেছে। তানভীর কপাল গুটিয়ে বলল, পানি খাও, ঠিক হয়ে যাবে। বন্যা দ্রুত ভেতরে চলে গেছে। মেঘ আর চোখে ভাইকে দেখে ভরকালো। ভাইয়ের এমন গেটআপ দেখে আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তানভীর বন্যার আম্মুর সঙ্গে কথা শেষ করে খাবারগুলো ওনার হাতে দিল। উনি খাবার নিয়ে রান্নাঘরে চলে গেছেন। তানভীর মেঘের পাশে সোফায় বসলো। মেঘ ভ্রু কুচকে তানভীরকে দেখেই যাচ্ছে। মেঘ বিস্ময়ের সমেত জানতে চাইলো, আমরা কি বউ দেখতে আসছি? তানভীর ভ্রু কুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বলল, কেন? এভাবে আসছো কেন? ভালো লাগছে না? অনেক বেশি ভালো লাগছে, কিন্তু এই গেটআপে কেন আসছো? ধোয়া শার্টগুলো সব ইস্ত্রি করে রেখেছিস, তাই ভাবলাম ফর্মাল গেটআপে আসলে তোর ভালো লাগবে। মেঘ সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে মেকি স্বরে বলল, আমার ভালো লাগবে তাই, অন্য কোনো কারণ নাই। আর তোর কি কারণ থাকবে? এর মধ্যে বন্যা 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ একটা কাপ হাতে নিতে নিতে ঝটপট বলল, ভাইয়া চিনি কম খায়, তোকে বলতে মনে নেই। বন্যা মৃদু হেসে বলল। চিনি কমই দিয়েছি। মেঘ এবার দ্বিতীয় দফায় আশ্চর্য হলো, কি হচ্ছে এসব? মেঘ নিজেই নিজের কপাল চাপড়ে মনে মনে বলল, ছি, এত বেকুব মানুষও হয়। আবির ভাই ঠিকই বলে, আমি আসলেই নির্বোধ। আমি তাদের মেলানোর জন্য ঝড় তুফানের সঙ্গে যুদ্ধ করছি, এদিকে তারা অলরেডি মনে মনে দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাহ, অসাধারণ। তানভীর চা খাচ্ছে। বন্যা রান্নাঘরের দরজা থেকে নিপুণ দৃষ্টিতে তানভীরকে দেখছে। ফর্মাল ড্রেসে সব ছেলেদের অন্যরকম সুন্দর লাগে। বন্যা না চাইতেও বারবার তানভীরের প্রতি দৃষ্টি আটকাচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে উঠানামা করছে। কানের লতি গরম হয়ে গেছে। মেঘ চা শেষ করে কাপ রাখতে গিয়ে বন্যার দিকে নজর পড়ল। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আর একবার বলিস শুধু আমার ভাইকে ভালোবাসিস না, এমন মাইক দিব কাঁদতে কাঁদতে বলবি আই লাভ ইউ তানভীর। তানভীর তাকাতেই বন্যার সঙ্গে চোখাচোখি হলো। বন্যা থতমতকে চোখ নামিয়ে সরে গেছে। তানভীর আর চোখে চেয়ে আছে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটলো। মেঘ সারা বেলায় বন্যা আর তানভীরের কর্মকাণ্ড দেখলো আর একা একাই বিড়বিড় করলো। খাওয়া দাওয়া শেষে আন্টি থেকে বিদায় নিয়ে মেঘ আর তানভীর বেরিয়ে পড়েছে। বন্যাও পেছন পেছন যাচ্ছে। তানভীর কিছুটা সামনে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। পেছনে ফিরে সরাসরি বন্যার দিকে নীরের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, তখন আমার দিকে এভাবে তাকিয়েছিলে কেন? কই তাকাইনি তো। বন্যার গলার স্বর কাঁপছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে মিথ্যা বলছে। বন্যা চোখ নামিয়ে নিয়েছে। তানভীর জানতে চাইলো, আমি কি দেখতে এতই খারাপ? তাকাতে ইচ্ছে হয় না? গমগমে পুরুষালী স্বর কানে বাজতেই বন্যা উৎকণ্ঠিত কণ্ঠে বলল, কে বলেছে আপনি দেখতে খারাপ? মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে আপনাকে, কারো নজর যাতে না লাগে। কথাটা বলেই বন্যা নিজের মুখ চেপে ধরেছে। বাতাসে উঠতে থাকা বন্যার চুলগুলো চোখ মুখ ঢেকে দিচ্ছে। তানভীরের হৃদয়ে অদ্ভুত অনুভূতি কাজ করছে। বন্যার চোখ বন্ধ মুখ থেকে চুল সরাতে তানভীর হাত বাড়ালো। পেছন থেকে মেঘের ডাকে তানভীরের ঘোর কাটলো। তানভীর হাত নামিয়ে আস্তে করে বলল, নিজের হাতে চা করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ। আসছে। মেঘের সামনে আসতে মেঘ ভ্রু নাচিয়ে শুধালো। বাসায় যাওয়ার ইচ্ছে নেই? চল। অন্য সময় হলে তানভীর দুটা কথা শোনাতো বা একটু রাগ হলেও দেখাতো। আজ কোনো রিয়াকশন নেই দেখে মেঘ হাঁ হয়ে তাকিয়ে আছে।
গাড়িতে বসেও এক দৃষ্টিতে তানভীরকে পরখ করছে। তানভীর মুচকি মুচকি হাসছে আর আস্তে করে গাড়ি চালাচ্ছে। মেঘ রাগে ফোঁসফোঁস করতে করতে মনে মনে বলল, তোমার মিটি মিটি হাসি বের করছি, ওয়েট। গলির মোড় পর্যন্ত আসতে একটা সিঙ্গারার দোকান দেখে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ওই ছেলেটাকে দেখছো? তানভীর 1 সেকেন্ডের জন্য তাকিয়ে আস্তে করে বলল, কে? ওনার বয়ফ্রেন্ড। কথাটা কর্ণ করে প্রবেশের মাত্রই তানভীর আকস্মিক গাড়ির ব্রেক কষল। আচমকা ব্রেক কষা আরেকটুর জন্য মাথায় বাড়ি খেতে নিয়েছিল। তানভীরের পূর্ণ মনোযোগ দোকানে। আগে 1 সেকেন্ডের জন্য তাকানোতে ঠিকমতো খেয়াল করেনি। দোকানে অল্প বয়স্ক কোনো ছেলেই নেই। দুজন দোকানদার আছে, যার মধ্যে একজনের বয়স 60+ আরেকজনের বয়স 35+ হবে। তানভীর ভ্রুকুচকে শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো। কোনটা? লাল শার্ট পরেন। তানভীর আবারও দোকানের দিকে তাকালো। 60+ বয়সের লোকের পরনে লালের মতো একটা শার্ট, হয়তো ওনার ছেলে বা নাতির শার্ট হবে। তানভীর ভারী কণ্ঠে বলল, উনি ছেলে আর বন্যার বয়ফ্রেন্ড? লাল শার্ট পরনে, অবশ্যই। তুমি বিশ্বাস করো না? চলো, আমাকে দেখলে শালি শালি ডাকবে, দেখো। এমনকি সিঙ্গারার দামও নেবে না। কেন? বাইরে বন্যাকে ওনার ভালো লাগে, বিয়ে করতে চায়। আমি বন্যার বেস্ট ফ্রেন্ড শুনে আমাকেও ফ্রিতে সিঙ্গারা খাওয়াইছে। ওনার নাম মোখলেস মিয়া, বয়স 67। ওনার 2 বউ আর 6 ছেলে মেয়ে আছে। তানভীর মেঘের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো, এত কিছু তুই কিভাবে জানিস? জানি 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 বেস্টু আমার। আমি জানবো না তো কে জানবে? এখন চলো বিয়ের ঘটকালিটা করে আসি। ভাইয়া যদি এসব কর্মকাণ্ডের কথা জানতে পারে তাহলে তোর খবরই আছে। রাস্তায় রাস্তায় ঘুরে তুই মোকলেস মিয়ার বিয়ার খটকালি করিস। মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার বেস্টুর বিয়ে হোক, তুমি কি চাও না? তাই বলে উনি? ওনার চোখে বন্যার প্রতি ভালোবাসা দেখেছি আমি। তানভীর গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড় করলো। মেঘ বলে উঠল, বন্যার প্রতি কারো চোখে ভালোবাসা উঠলে পড়লে সে চোখই কানা করে ফেলবো। বিড়বিড় করে কি বলো? কিছু না। বন্যার বিয়েতে আমি কিন্তু লেহেঙ্গা পরবো, আর লেহেঙ্গাটা তুমি কিনে দিবা। তানভীর গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল। মুখটা বন্ধ রাখ, নয়তো রাস্তায় ফেলে চলে যাব। মেঘ ঠোঁট বেঁকিয়ে হাসছে আর মনে মনে বলছে, লাগছে লাগছে, একদম কলিজায় লাগছে। তানভীর পুরো রাস্তা গাল ফুলিয়ে রেখেছে। মেঘ তানভীরকে জ্বালানোর জন্য বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই মেঘ বলল, দুলা ভাইয়ের মনটা বোধহয় খারাপ, তুই একটু দেখা করে যাস। তানভীর আবারও ব্রেক কষল। অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ আর চোখে তানভীরের ভাব দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বন্যা হুঙ্কার দিয়ে উঠল, দুলাভাই কি আবার? মুখলেস দুলা ভাইয়ের কথা বলছি। রাখ ফোন। বন্যা কল কেটে দিয়েছে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।